ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা রায়মার্টিনের দ্বিতীয় স্কুল যেটা আছে ফার্স্ট সামেটিভের সেই স্কুলটি সমাধান করব। স্কুলটির নাম আরামবাগ হাই স্কুল। তোমাদের কাছে যাদের কাছে রায়মার্টিনের বইটি আছে তারা বইটি বের করো, বইটিতে দেখবে দ্বিতীয় স্কুল এটাই আছে, আরামবাগ হাই স্কুল। তো এই স্কুলে আজকে আমরা সলিউশন করব। চলো, প্রতিদিনের মতন আজকে আমরা একটা নীতি কথা শিখে নিই তোমাদের সঙ্গে সবাই মিলে। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। একদম সঠিক কথা। দেখবে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে অনেকেই আছে যারা সবার সঙ্গে তাল মিলিয়ে চলে, যাকে বলা হয় অনেক সময় আমরা বলে থাকি দুমুখো সাপ, অর্থাৎ এর সঙ্গেও তাল দেবে ওর সঙ্গেও তাল দেবে। এই সমস্ত ব্যক্তিত্বের থেকে কিন্তু তোমাদের দূরে থাকতে হবে, নইলে এরা কিন্তু তোমাদের জন্য খুবই ভয়ানক ক্ষতিকর একটা জিনিস আর কি। এই সমস্ত যে সমস্ত ব্যক্তি আছে তাদের থেকে অবশ্যই দূরে থাকা উচিত। চলো সামনের দিকে এগোই আমরা। ফার্স্ট দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পাই এবং 22/7। পাই কি জিনিস? আমরা জানি পাই একটা অমূলদ সংখ্যা, আর 22/7 এটা কি জিনিস? এটা নাকি একটা মূলদ সংখ্যা। দেখো পাই এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, আর 22/7 এটা তো পি বাই কিউ আকারে সাজানো যাচ্ছে, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার কিন্তু ডি হবে, পাই অমূলদ সংখ্যা এবং 22/7 একটি মূলদ সংখ্যা। ক্লিয়ার হলো কথাটা? চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। বলেছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হবে? দেখি অঙ্কটা আমরা। এই জায়গায় রয়েছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 500 বলা আছে। তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 500/4। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 4 বারং কত হয়? 48, 2 20, 4 5 20। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 125 অর 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3। তাহলে আমি তোমাদের বলেছিলাম যদি কোনো একটা অঙ্কের বেস সমান থাকে, সূচকের ক্ষেত্রে বেস সমান থাকলে পাওয়ার দুটো অবশ্যই কি হয়? নাকি সমান হয়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 3 হবে। ক্লিয়ার হলো কথাটা? চলো সামনের দিকে এগোবো আমরা। এক্স ইজ ইকুয়াল টু কিন্তু 3 হবে। ও সরি, এই জায়গায় এক্স এর মান তো 3, তাহলে আমাকে প্রশ্ন করেছে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 27 অ্যান্সার হবে। অ্যান্সার কিন্তু ডি হবে। আমি তো এক্স এর মান 3 বের করেছি, সেটা তো আমাকে জিজ্ঞাসা করেনি, আমাকে জিজ্ঞাসা করেছে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হবে। ক্লিয়ার হলো কথাটা? চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। বলেছে 2x + 3y সমীকরণের লেখচিত্রটি কি? আমি তোমাদের আগের ক্লাসেও এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতেও কিন্তু আমি তোমাদের বলেছি যে যদি শুধুমাত্র x আর y জাতীয় রাশি থাকে তবে সেটা মূল বিন্দুগামী হয়। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি এরকম থাকে, ধরো 2x + 5y = 0, কোনো সংখ্যা নেই, শুধু x আর y আছে, সেটা সর্বদা মূল বিন্দুগামী হয়। আর যদি কোনো একটা সংখ্যা ডান দিকে দিয়ে দেওয়া থাকে তাহলে সেটা মূল বিন্দুগামী হয় না কিন্তু। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে সি। আমাদের বলে দেওয়া আছে এবিসিডি একটা সামান্তরিক। তাহলে আমি একটা সামান্তরিকের চিত্র আগে এঁকে নিই। এঁকে নিলাম, নামকরণ করি এ বি সি ডি। হলো? এবার আমাদের এই জায়গায় বলে দেওয়া আছে কি, নাকি বলে দেওয়া আছে এবিসিডি সামান্তরিকের বিএডি কোণটা 75 ডিগ্রি। তাহলে বিএডি এই কোণটা, এই কোণটা 75 ডিগ্রি। তাহলে সিবিডি 60 ডিগ্রি হলে সিবিডি এইটা, এটা সিবিডি এই কোণটা 60 ডিগ্রি। এটা যদি হয় তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে বিডিসির মান কত? বিডিসি, বিডিসি মানে কোনটা? দেখো বিডিসি মানে এই কোণটা, এই কোণটার মান কত হবে এটা জিজ্ঞাসা করেছে। একদমই পাতি লেভেলের কোশ্চেন। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এটা যদি 75 হয় মাস্ট বি এটাও 75। আর এখানে বিডিসি একটা ত্রিভুজ রয়েছে, একটা ত্রিভুজে মোট 180 ডিগ্রি কোণ থাকে। তাহলে আমরা বলতে পারি বিডিসি এই কোণটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 60 মাইনাস 75। তাহলে এখান থেকে আমি বলতে পারি 180 মাইনাস এই দুটো যদি যোগ করি তাহলে হয় 135, আর 180 থেকে 135 চলে গেলে থাকে 45। তাহলে অ্যান্সার হবে কত? সি। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। এবার এই অঙ্কটা যদি এমসিকিউ পরিবর্তে তোমার 2 মার্কের লেখা অঙ্ক হতো তাহলে তুমি কিভাবে করতে অঙ্কটা? তো ফার্স্ট এইটুকু করার আগে যে জিনিসটা লিখে নিতে হবে এই জায়গায়, সেটা কি লিখে নিতে হবে? লিখতে হবে যে অ্যাঙ্গেল ডিএবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসিবি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। হলো? তারপরে আমাদের লিখবো যে আর কিছু লিখতে হবে না, শুধু এইটুকু লিখলে তারপরে এইটুকু করে দিলেই তোমাদের অঙ্কটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু লেখার দরকার নেই। ব্যাস, অত লেখার দরকার হয় না, স্যাররা অবশ্যই সবকিছু বোঝে। তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো তো? চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একদম পাতি লেভেলের অঙ্ক, প্রচুর বার করেছি আমরা, যারা ক্লাস করেছো আমাদের সঙ্গে তাদের অনেকবার এটা শেখানো হয়েছে। কেন্দ্র রয়েছে 0,0, এর
বৃত্তের উপরে একটা বিন্দু কত 3,4, তাই তো? তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এইটা জিজ্ঞাসা করেছে। তাহলে ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র আর পরিধির দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটা যদি ও আর এটা যদি এ হয়, তাহলে ও এ ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স থেকে এক্স বিয়োগ করব, তাহলে 3 থেকে 0 বিয়োগ করছি তার হোল স্কোয়ার, 4 থেকে 0 বিয়োগ করছি তার হোল স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16, রুট ওভার 25 হলো, আর এটা বাইরে আসলে হবে 5 একক। তাহলে অ্যান্সার হয়ে গেছে কত, 5 একক। এ দা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কটা দেখবো তাহলে। বলেছে এত লেখচিত্রটি 0, বিন্দুগামী হলে টি এর মান কত, এটা জিজ্ঞাসা করেছে। খুব ভালো অঙ্ক আছে এটা, এটা কনসেপচুয়াল। দেখো এই জায়গায় বলেছে আমাদের এই সরলরেখাটি এত বিন্দুগামী। আমি তোমাদের একটা ক্লাসে বলেছিলাম যে কোনো সরলরেখা বা কোনো ইকুয়েশন যদি কোনো বিন্দুগামী হয়, সেই বিন্দুটি এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় অবশ্যই বসিয়ে দেওয়া যায়। অর্থাৎ এক্স এর পরিবর্তে লিখবো কত আমরা 0, আর ওয়াই এর পরিবর্তে কত লিখবো টি। তাহলে এক্স এর পরিবর্তে যদি 0 লিখি 3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু ওয়াই এর পরিবর্তে টি মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3 ইন্টু 0 মানে 0 হয়ে গেছে। তাহলে 2t মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে 2t ইজ ইকুয়াল টু মাইনাস 8 ডান দিকে চলে গেলে প্লাস 8। তাহলে t ইজ ইকুয়াল টু 8/2 মানে 4। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে এই জায়গায় অ্যান্সার কোনটা হবে, সি দা কারেক্ট অ্যান্সার, t এর মান 4 হবে। চলো সামনের দিকে দেখি এবার। এবার 2 দাগের অঙ্কগুলো, বা এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের স্কুলে আসার মতো একটা প্রশ্ন। বলেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে a স্কোয়ার বাই বিসি, বি স্কোয়ার বাই এসি, সি স্কোয়ার বাই এবি এর মান নির্ণয় করো। খুবই ভালো অঙ্ক, দেখি। তাহলে আমরা এই যে লিখছি a স্কোয়ার বাই বিসি, একবারে আমি এই জায়গায় করছি, তোমরা প্রশ্নটা লিখে নেবে। প্রথম কোন প্রশ্নটা, ফার্স্ট এইটুকু তোমরা টুকে নেবে, এইটুকু এই জায়গায় টুকে নিলে, বলে অ্যান্সার বলে এই জায়গায় টুকে নিলে, ঠিক আছে? আমি কি বলছি কথাটা বোঝা গেল কি, অ্যান্সার বলে তোমরা লিখে নেবে। আমি লিখেই দিই, তোমাদের প্রতি আমার কোনো ভরসাই নেই। এই জায়গায় রয়েছে এ স্কোয়ার বাই বিসি, প্লাস এই জায়গায় রয়েছে বি স্কোয়ার বাই সিএ, আর এই জায়গায় রয়েছে সি স্কোয়ার বাই এবি, রয়েছে তো? তাহলে এবার আমরা যে কাজটা করব সেটা হলো এই জায়গায় লসাগু করবো। লসাগু দেখো এ বি সি হয়, তাহলে এই জায়গায় বিসি রয়েছে বিসি রয়েছে, তাহলে একে এ দিয়ে গুণ করলে হয় এ কিউব, প্লাস এই জায়গায় রয়েছে সিএ, তাহলে বি নেই, বি দিয়ে গুণ করলে হয় বি কিউব। সিমিলারলি এখানে রয়েছে এবি, এবি বাদে সি দিয়ে একে গুণ করলে হয় সি কিউব। লসাগু করার নিয়ম। এবার দেখো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর পরিবর্তে 3abc বসানো যায়। তাহলে নিচেও রইলো এবিসি, এবিসি এবিসি কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 3। তাহলে এই জায়গায় অ্যান্সার কত হবে, 3 কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে 2 এর এক দাগে এটা ছিল। এটা কোন স্কুল করছি আমরা, আমরা রায়মার্টিনের সেকেন্ড যে স্কুল আছে আরামবাগ হাই স্কুল, সেই আরামবাগ হাই স্কুলের কিন্তু কোশ্চেনটা আমরা আলোচনা করছি। অবশ্যই তোমরা আমাদের সঙ্গে খাতা পেন নিয়ে করবে। শুধু যদি ভিডিওটা দেখো তাহলে তোমার কিন্তু কোনো উপকার হবে না। ভিডিওটা দেখলে তোমার মনে হবে সবই সহজ, কিন্তু যখন নিজে করতে যাবে দেখবে কোথাও না কোথাও বেঁধে যাবে। ম্যাথ কিন্তু সবসময়ের জন্য প্র্যাকটিস করতে হয়। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিখতে পারবে। এই জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করেই যেতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে, শুধু দেখলে কিন্তু হবে না, খাতা পেন নিয়ে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। চলো 2 দাগে 2 দাগ করবো এবার আমরা। এই অঙ্কটা কিভাবে করলাম, এই জায়গায় আমরা একটা কাজ করব, সেটা হলো ধরি এক্স প্লাস 2 এটা ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই ধরে নিলাম আমি। তাহলে এই জায়গায় আমি এখন x প্লাস 2 এর পরিবর্তে কত বসাবো, y। তাহলে x মানে কি লেখা যায়, x মানে বলা যায় y মাইনাস 2। তাহলে খেয়াল করো x প্লাস 2, x প্লাস 2 এর পরিবর্তে আমি y লিখে দেবো, আর x এর পরিবর্তে y মাইনাস 2 বসিয়ে দেবো। তাহলে এই জায়গায় আমি সেটাই লিখছি যে f অফ y, y কেন, x প্লাস 2 এর পরিবর্তে y লিখলাম, আর x এর ভ্যালু কত y মাইনাস 2, তাহলে y মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এই জায়গায় রইলো প্লাস 3 ইন্টু y মাইনাস 2 প্লাস 1 রইল। তাহলে এই জায়গায় আমি বলতে পারি কি, যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 প্লাস 3y মাইনাস 6 প্লাস 1। তাহলে এটা কত হলো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আর এই জায়গায় মাইনাস হয় কেন, মাইনাস 4y আর প্লাস 3y করলে তো মাইনাস y থাকে, সেই জন্য ওটা লিখেছি। তাহলে 4 আর একে 5 হয়, 5 এর থেকে 6 চলে গেলে থাকে -1। ক্লিয়ার কথাটা? আমি কি করেছি, 4 আর 1 যোগ করলে হয় 5, 5 থেকে 6 বাদ দিলে থাকে -1। তাহলে আমরা পেয়েছি f অফ y এটা ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1, এটাই তো পেয়েছি। এবার একটা কথা তোমরা ভাবো তো, যে মন দিয়ে জায়গায় ভাবো, f অফ y এটা ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1। তাহলে আমি যদি তোমাকে বলি f অফ 2 বের করো, তুমি কি করবে, এই y এর পরিবর্তে 2 লিখেছো তাই এখানে লিখবে তুমি 2 এর স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 2 মাইনাস 1। তাহলে এই জায়গা 4 এর থেকে 3 বাদ গেলে থাকে 1।
তাহলে 2 বসিয়েছি জন্য y এর পরিবর্তে 2 বসালাম। তাহলে আমি যদি তোমাকে বলি এই জায়গায় y এর পরিবর্তে x বসাবো, x বসালে কত হয়, f of x ইকুয়াল টু, তাহলে y এর পরিবর্তে বসাবো x, x স্কয়ার মাইনাস x মাইনাস 1। সেম জিনিস এখানেও লিখবো, তাহলে f of x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে এটাই কিন্তু আমাদের f of x হবে। y থাকাও যে জিনিস, x থাকাও সেম জিনিস, শুধু আলাদা রূপে। তোমাদের মনে হতে পারে যে এই জায়গায় y ছিল হঠাৎ করে x লিখলাম কেন, দেখো এই জায়গায় x লিখেছি, তাই জন্য এর পরিবর্তে x, তারপর জন্য এর পরিবর্তে x, এখানে 1 ছিল জন্য 1 লিখেছি। তাহলে f of x কিন্তু এটা হবে আমাদের। চলো এরপরেরটা দেখি। বলেছে কে এর কোন মানের জন্য এত এবং এত সরলরেখাদ্বয়ের কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান কখন থাকে না, যখন আমাদের সরলরেখা দুটি অবশ্যই সমান্তরাল হয়, তখন কিন্তু কোনো সমাধান থাকে না। আর সমান্তরাল হতে গেলে আমাদের কি হয়, a1/a2 a1/a2 ইকুয়াল টু b1/b2 হতে হয়, তাই না? তাহলে এই জায়গায় আমাদের a1/a2 অর্থাৎ x এর সহগ রয়েছে 2 বাই a2, আমাদের x এর সহগ, এখানে এটা ভুল হয়েছে সম্ভবত, আমার লিখতে ভুলে গেছে, এই মুহূর্তে আমার কাছে নেই, কোশ্চেনটা নেই। তো তোমরা সম্ভবত এটা 2x ই হবে, দেখে নাও 2x হবে। তাহলে এই জায়গায় x এর সহগ 2 রয়েছে তাই 2 লিখলাম, অর্থাৎ a1, আর এখানেও x এর সহগ 2 রয়েছে তাই 2 লিখলাম, ইকুয়াল টু b1 মানে y এর সহগ এখানে 5 রয়েছে, আর এখানেও y এর সহগ রয়েছে -k। তাহলে এটা সমান হয়, কিন্তু সমান্তরাল হলে x এর সহগ বাই x এর সহগ ইকুয়াল টু y এর সহগ বাই y এর সহগ হয়। তাহলে আমরা বলতে পারি এই দুটো কাটাকাটি করলে এখানে 1 থাকে শুধুমাত্র, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে k ইকুয়াল টু -5, তাহলে k এর মান -5 হবে। এইটা যদি এই ইকুয়েশন হয় তাহলে এই উত্তর হবে, যদি অন্য ইকুয়েশন হয় তাহলে অন্য উত্তর হবে। আমি তোমাদের শিখিয়ে দিলাম যে কিভাবে করতে হয়। আরে ভাই এটা সহজ কথা বলেছি, এত চাপ কেন নাও তোমরা, জীবনে অত চাপ নিতে হয় না। এটা যদি এরকম থাকে তাহলে সবসময়ের জন্য মনে রাখবে x এর সহগ বাই x এর সহগ ইকুয়াল টু y এর সহগ বাই y এর সহগ। তাহলে এটা কাটলে থাকে 1, কোনাকুনি যদি গুণ করি তাহলে k ইকুয়াল টু এইদিকে মাইনাস রয়েছে তাই -5। তাই এই জায়গায় যদি 2 না থেকে 5 থাকে তাহলে আলাদা জিনিস হবে। কিভাবে করেছি সেইটা দেখো, যে এইটা বাই এইটা করবে আর এইটা বাই এইটা করবে, সেখান থেকে k এর মান পেয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে তোমার, না বুঝলে এবার তুমি ওই জায়গায় বসে বসে ভাবতে থাকো কিভাবে আমি করেছি, পেটাতে হয় একদম গাধা কোথাকার সব কয়জন। চলো 2 দাগের 4 দাগ দেখো, 2 দাগের 4 দাগে কি বলেছে, 2x + 1 তার হোল টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু আমাদের এই জায়গায় বলে দেওয়া আছে এই জিনিসটা a0 + a1x + a2x² + a3x³ + a4x টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এই জিনিসটার মান কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, a1 এর সঙ্গে রয়েছে -2, এই জায়গা a1 এর সঙ্গে রয়েছে x, তাহলে x এর মান কত, x এর মান অবশ্যই -2। তাহলে আমাদের করতে হবে কি, আমাদের x এর মান -2 বসাতে হবে। তাহলে x এর মান যদি -2 বসাই, আবার বলছি এই জায়গা রয়েছে a1 এর সঙ্গে রয়েছে x, এই জায়গা রয়েছে a1 এর সঙ্গে রয়েছে -2, তাহলে অবশ্যই x এর মান কত, 2 -2। খেয়াল করো a2 এর সঙ্গে রয়েছে x², এই জায়গা রয়েছে a2 এর সঙ্গে রয়েছে 4, তাহলে আমি এই জায়গা -2 যদি লিখতাম, -2 তার হোল স্কয়ার করলে 4 হয় না, যে -2 তার হোল স্কয়ার করলে সেটা তো 4 হয়। তাহলে x এর মান অবশ্যই কত, x এর মান অবশ্যই -2। তাহলে এই জায়গায় x এর মান আমি বসাবো 2 * -2 + 1 তার হোল টু দি পাওয়ার রয়েছে 4। ডান দিকেও x এর মান -2 বসালাম, তাহলে a0 a1 রয়েছে আর -2 এখানে বসালাম, প্লাস a2 আর এখানেও -2 বসালাম তার স্কয়ার, প্লাস a3 এই জায়গাও -2 তার কিউব লিখলাম, প্লাস a4 এই জায়গাও -2 তার 4 লিখলাম। তাহলে এই জায়গা -2 যদি গুণ করি তাহলে এই জায়গা হয় -4 আর এই জায়গা হয় +1, -4 +1 করলে পরে হয় -3। তাহলে সেটা না লিখে ডাইরেক্ট এই জায়গা -3 তার হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a0, এই জায়গা -2টা সামনে লিখলাম, a1 -2 তার স্কয়ার করলে 4 হয়, তাহলে a2 এই জায়গা -2 তার স্কয়ার করলে হয় কিউব করলে হয় -8, সেই -8টা আমরা সামনে লিখলাম, তাহলে -8 a3 -2 তার হোল টু দি পাওয়ার 4 করলে হয় 16, তাহলে 16 a টু দি পাওয়ার 4। দেখো এই জিনিসটা এর সঙ্গে কিন্তু হুবহু মিলে গেছে। তাহলে বাঁদিকের ভ্যালুটা কত হবে, 3 এর মাথায় যদি আমরা 4 দিই সেটা হয় 81, তাহলে 81 a0 -2a1 + 4a2 -8a3 + 16 a টু দি পাওয়ার 4, তাহলে এর ভ্যালুটা হয়ে গেছে 81। ক্লিয়ার হলো কথাটা? চলো এবার সামনের দিকে এগোবো আমরা। এইটুকুই ছিল এই অঙ্কটা। 2 দাগের 5 দাগ বলেছে একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, বর্গক্ষেত্র বলেছে, তাহলে ভালো করে বোঝো, বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যে কোনো পরপর দুটি শীর্ষবিন্দু 2,1 আর আরেকটা রয়েছে 0,0, পরপর দুটি শীর্ষবিন্দু যদি এটা হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এর কর্ণ কোন জায়গায় আছে, এর কর্ণ হচ্ছে এইটা আছে,
সেই কর্ণের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, এই যে একটা বর্গক্ষেত্র আঁকলাম, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এটা আমাদের জিজ্ঞাসা করেছে, তাই না? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা মানে কি বাহু স্কয়ার, তাহলে আমাকে অবশ্যই যদি এইটা ধরে নাও যে এটা 7, এটা যদি 7 বের করতে পারি তাহলে লাল কালারের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 7 এর স্কয়ার। তাহলে আমাকে মূল টার্গেট হলো কর্ণটা বের করতে হবে। কর্ণ বের করতে হলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু রুট টু, বাহু রুট টু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। ক্লিয়ার কথাটা? তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু রুট টু, তাহলে আমাকে বাহু বের করতে হবে। আর বাহু মানে কি, দেখো এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটাই হলো বাহু। তাহলে আমাকে ফার্স্ট যেটা বের করতে হবে সেটা হলো বাহু। তাহলে আমরা এই জায়গায় লিখছি যে বাহু ইজুগাল টু রুট ওভার এক্স থেকে এক্স বিয়োগ করলাম, তাহলে 2 - 0 তার হোল স্কয়ার, প্লাস ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলাম তার হোল স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার করলে হয় 4 আর 1 এর স্কয়ার করলে হয় 1। তাহলে √5 হলো বাহু। বাহু হলো। তাহলে আমাদের কর্ণের সূত্র কি? কর্ণ হলো বাহু রুট টু, বাহু রুট টু, বাহু ইন্টু রুট টু। তাহলে বাহুর মান পেয়েছি √5 আর এখানে রয়েছে রুট টু, তাহলে এটা কত হলো √10 একক। 10 একক, √10 একক কোনটা? এইটার মান হচ্ছে √10 একক পেলাম, তাই তো? যেটা আমরা উদাহরণের জন্য বলেছিলাম 7, এটা হলো √10 একক। তাহলে এখন আমাদের এই লাল কালারের ক্ষেত্রফল কত হবে যার বাহুর দৈর্ঘ্য √10 একক? তাহলে আমরা এই জায়গায় লিখবো ভাষাটা কর্ণের উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এটা ইজুগাল টু আমরা কত বলতে পারি যে √10 তার স্কয়ার ইজুগাল টু 10 বর্গ একক, বর্গ একক। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এটা ছিল 2 দাগের 5 দাগ আমাদের, তাই না? তাহলে 2 দাগের 5 দাগ আমরা দেখে নিয়েছি। এবার চলো সামনের দিকে এগোবো, তাহলে আমরা এইটুকুই অঙ্ক, এটা আর কিছুই নয়। দেখো 2 দাগের 6 দাগ বলেছে 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 টু দি পাওয়ার y হলে x ইস টু y বের করো। 27 কে লেখা যায় 3 এর মাথায় 3, তার মাথায় x রয়েছে তাই x দিলাম। 81 কে লেখা যায় 3 এর মাথায় 4, তার মাথায় রয়েছে y তাই y দিলাম। 81 কে 81 মানে 4 খানা 3, 27 মানে 3 খানা 3। তাহলে এই 3 খানা 3 এর গুণফল, ভয় লাগে তোমাদের নিয়ে মাঝে মধ্যে, তাহলে এটা গুণ করলে 3 টু দি পাওয়ার 3x, এটা গুণ করলে 3 টু দি পাওয়ার 4y। দুটোরই বেস সমান আছে, বেস সমান থাকলে পাওয়ার দুটো অবশ্যই সমান হয়। x is to y বের করতে বলেছে, x is to y এটা মানে x by y। তাহলে এখান থেকে আমি x by y এর মান বের করব, x by y। ডান দিকে 4 ছিল, 3 ওর নিচে নিয়ে গেলাম, তাহলে এই দুটো অনুপাত করে দিলে x is to y is equal to 4:3। খতম হয়ে গেল, এইটুকুই ছিল অঙ্ক। ওকে, চলো সামনের দিকে এগোবো এবার আমরা। ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল A কোণ ইস টু অ্যাঙ্গেল B কোণ 3:2 হলে সামান্তরিকের কোণগুলির পরিমাপ নির্ণয় করি, তাই তো? তাহলে এই জায়গায় আমরা লিখি যে ABCD একটা সামান্তরিক, নামকরণ করে নিই, দাঁড়াও। তাহলে ABCD, এই A কোণ আর B কোণের অনুপাত 3:2। তাহলে আমরা এই জায়গায় ধরে নিলাম যে ধরি অ্যাঙ্গেল A কোণ ইজ ইকুয়াল টু 3x আর B কোণ ইজ ইকুয়াল টু 2x। লিখবো x অশূন্য ধ্রুবক, এই কথাটা কিন্তু লিখতে হয়, x একটি অশূন্য ধ্রুবক। ধ্রুবক, ক্লিয়ার হলো কথাটা? x একটা অশূন্য ধ্রুবক। তাহলে এবার আমরা যে কাজটা করব সেটা কি করব, নাকি আমাদের জানি, আমরা একটা কথা জানি, সেটা কি, সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 3x plus 2x এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে বলা যায় 5x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইজ ইকুয়াল টু 180 বাই 5, 5 দিয়ে কাটলে হয় 3 × 5 = 15, এখানে থেকে 3 30, 5 × 30, তাহলে x ইজ ইকুয়াল টু হলো 36, তাই না? তাহলে x ইজ ইকুয়াল টু যদি 36 হয় তাহলে a কোণ ইজ ইকুয়াল টু 3 ইন্টু 36, তাহলে 3 36 এ 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 9 রেখে 10, 108 ডিগ্রি। আর বি কোণটা কত হবে? বি কোণটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 36, যেটা মানে হলো 72 ডিগ্রি। তাহলে এ কোণ যদি 108 হয় তাহলে বি কোণ, এই সি কোণ অবশ্যই কত হবে? 108 ডিগ্রি, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আর বি কোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে ডি কোণ কত হবে? এটাও কিন্তু 72 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা এটাই তো জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। তাহলে এই জায়গায় লিখবো অতএব ডি কোণ এটা ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি, আর হচ্ছে সি কোণ, অ্যাঙ্গেল সি কোণ এটা ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি। তাহলে এই যে এবিসিডি 4টি কোণ হয়ে গেল, ব্যাস এইটুকুই কিন্তু লিখতে হবে, এর বেশি আর কিছুই লেখার কিন্তু দরকার নেই। ওকে, চলো সামনের দিকে এগোবো এবার আমরা। বলেছে √6 কে সংখ্যা রেখায় স্থাপন করো। আচ্ছা দেখো, তোমরা কিন্তু পেন্সিল কম্পাস নিয়ে করবে,
বসবে। আমি তোমাদের এটা সংখ্যা রেখায় স্থাপন করা দেখিয়ে দিচ্ছি, মানে আমার এই স্ক্রিনের উপরই দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। তোমরা পেন্সিল কম্পাস নিয়েই কিন্তু বসবে। আমি সাধারণত আমার যে স্টুডেন্ট আছে তাদের আমরা বলি, মানে আমি বলি যে সাধারণত এই সমস্ত অঙ্কগুলো দুটো স্টেপে করবে, একটা স্টেপে করলে ছবিটা হিজিবিজি হয়ে যায়। তোমরা কিভাবে করবে? এই রুট সিক্স মানে হলো আমাদের একটা অতিভুজ দরকার হয় √6। দেখো অতিভুজ যদি √6 হয়, এখানে যদি আমরা বসিয়ে দিই √5 আর এটা যদি বসিয়ে দিই 1, তাহলে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখো তো, যে √5 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু √5 এর স্কোয়ার মানে হচ্ছে 5 আর 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 6। এটা মানেই তো লেখা যাচ্ছে √6 তার স্কোয়ার। তাহলে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার পাওয়া যাচ্ছে তো। তাহলে আমাদের দরকার প্রথম √5। তাহলে √5 কিভাবে আঁকবো সেটা দেখো। স্কেল দিয়ে সোজা করে এরকম করে একটা দাগ টানবে, টানলে দাগ। এবার এই জায়গায় একটা নির্দিষ্ট দূরত্বে গ্যাপগুলো নেবে, গ্যাপগুলো যেন সবসময় যেন সেম হয়। ধরো এটা 1 সেমি নিতে পারো তুমি, বা 2 সেমি নিতে পারো। তাহলে এটা 2 সেমি নিলে এটা 4 সেমি নেবে, এটা 6 সেমি নেবে, গ্যাপগুলো যেন সমান হয়। ওকে, তাহলে আমরা এবার যে কাজটা করব সেটা হলো 2 সেমি যে জায়গায় আছে এখানে একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নিলাম এরকম করে, সবাই বসাও কিন্তু। এই জায়গা কম্পাসের কাঁটাটা ধরে পেন্সিল দিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকো। আঁকলে, আঁকার পরে এই যে যে বৃত্তচাপটা রয়েছে এই বৃত্তচাপটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ একটা চাপ নেবে এখানে আর একটা সেই চাপটাই না বদলে আবার এখানে নেবে। সমদ্বিখণ্ডিত মানে এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকলাম, এই যে 90 ডিগ্রি কোণ আঁকলাম। 90 ডিগ্রি কোণ যখন হয়ে গেছে, তাহলে এইটা ভূমি নিয়েছি কত নাকি 2, এটা 0, এটা 1, এটা 2 আর এটা হচ্ছে 3। তাহলে এই যে যে ভূমিটা আছে এই ভূমিতে কিন্তু আমরা 2 একক নিয়ে নিয়েছি, যে 2 1 একক আর এটা হলো 2 একক। এবার এই লম্বতে আমাদের 1 একক নিতে হবে, 1 একক মানে যে কোনো একটা গ্যাপ। এই গ্যাপ মেপে নিয়ে এখান থেকে কেটে নাও, এখান থেকে কাঁটাটা বসিয়ে পেন্সিল দিয়ে এখানে কেটে নাও। কেটে নিলে, কেটে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই দুটো বিন্দু জিরোর সঙ্গে আটকে দিতে হবে, সবসময় জিরোর সঙ্গে আটকে দেবে। এই যে পেন্সিল ধরে জিরোর সঙ্গে আটকে দিলে, এবার পেন্সিলের যে আমাদের কম্পাসটা আছে কম্পাসের কাঁটাটা এখানে রেখে এটাকে ধরে এভাবে ঘুরিয়ে দাও। ঘুরিয়ে দিলে পরে যেটা পাওয়া যাবে সেটা হলো √5। ক্লিয়ার হলো কথাটা? তাহলে ফার্স্ট আমরা এঁকে নিয়েছি √5, এই জায়গায় √5 এঁকে নিলাম। এবার সেকেন্ড আবার একটা চিত্র আঁকবো। তাহলে এই জায়গায় রয়েছে 0, এবং এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, তুমি এই যে যে গ্যাপটা নিয়েছো সেম গ্যাপ কিন্তু এই জায়গাও নিতে হবে, সেম গ্যাপ এই জায়গাও নেব। নিলাম। সেম গ্যাপ না নিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, এই কথাটা যেন মাথায় থাকে। নেওয়ার পরে ফার্স্ট স্টেপ যেটা হবে, যে √5 এর দৈর্ঘ্য কোনটুকু, এই জায়গা থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু, এই √5 কাঁটা দিয়ে তুমি কেটে নাও, মানে পেন্সিল কম্পাস দিয়ে কেটে নাও। √5 কেটে নিলে, √5 এই যে আমরা কেটে নিয়েছি এখানে। √5 এর সেম ভাবে এই আগের মতন একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে একটা বৃত্তচাপ নেব, সেই বৃত্তচাপটাকে কি করব সমদ্বিখণ্ডিত, তাহলে এইদিকে একটা চাপ নেব আর এখানে বসিয়ে এইদিকে একটা চাপ নেব, অর্থাৎ এখানে বসিয়ে এই চাপ আর এখানে বসিয়ে এই চাপ নিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার এই দুটো জুড়ে দিলাম এরকম করে। জুড়ে দেওয়ার পরে তাহলে এই যে ভূমিতে নিয়ে নিয়েছি √5, তাহলে লম্বতে এখন আমাদের দরকার হবে কত? লম্বতে আমাদের 1 একক দরকার হবে। 1 একক মানে যে কোনো একটা গ্যাপ, একটা গ্যাপ মেপে নিয়ে এই জায়গায় কাটা বসিয়ে পেন্সিল দিয়ে কেটে নাও। কেটে নেওয়ার পরে এবার যেটা করবে সেটা হচ্ছে 0 বিন্দুর সঙ্গে এটা আটকে দাও, 0 বিন্দুর সঙ্গে এটা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে এবার এই জায়গা পেন্সিলের কাটা কম্পাসের কাটাটা বসিয়ে পেন্সিল দিয়ে এটাকে ঘুরিয়ে দাও এইভাবে। ঘুরিয়ে দিলে যেটা পেলে সেটাই কিন্তু √6 হলো। এটা কি জিনিস? এটা কিন্তু √6 হয়েছে, এই যে এইখান থেকে এইটুকু √6। এবার একটা কাজ করতে হবে, সেটা হলো এই বিন্দুটার নাম দেবে এ, এই বিন্দুটার নাম দিলে বি। তাহলে এই জায়গায় এটা এ আর এই জায়গা √5 ছিল, তাহলে এটা হলো বি আর নতুনটার নাম দিলাম সি। তাহলে আমাদের লিখে দিতে হবে যে এসি ইজ ইকুয়াল টু √6। এই হয়ে গেল অঙ্ক শেষ। √6 কে সংখ্যা রেখায় স্থাপন করা, এইটুকুই হচ্ছে আমাদের কাজ। তো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো বলেছে এই অঙ্কটা করো, এই অঙ্কটা তো আমি আগের স্কুলেও ছিল, সেই স্কুলেও আমি কিন্তু করে দিয়েছিলাম এই অঙ্কটা, একদম পাতি লেভেলের অঙ্ক। কিভাবে করছি দেখো। ফার্স্ট আমরা 4 কে লিখছি 2 এর মাথায় 2, তার মাথায় রয়েছে আবার কি m প্লাস 1/4 লিখলাম, ইনটু যদি আমরা এই রুটটা তুলে দিই, এই রুটটা যদি তুলে দিই তাহলে 2 এর মাথায় কত লেখা যায় হাফ, তাহলে 2 এর মাথায় হাফ লিখলাম, ইনটু 2 এর মাথায় m রয়েছে, এই রুটটা তো এই 2 এর মাথায় রয়েছে, তাহলে ওটাকে লেখা যায় m/2। m বাই কত 2, রুট মানে হচ্ছে 1/2 লিখতে হয়, রুট মানে কি লিখতে হয় 1/2। আবার বলছি এই চারটাকে আমি লিখলাম 2 এর মাথায় 2, m প্লাস 1/4 ছিল লিখলাম। তার সাইডে যে 2টা রয়েছে 2 এর মাথায় 1/2 লিখলাম, তার সাইডে আরেকটা 2 রয়েছে তার মাথায় m রয়েছে। আর বাই 2টা কেন দিচ্ছি, এই রুটের জন্য বাই 2টা দিচ্ছি আমরা। ওকে, বাই নিচে রয়েছে 2 ইনটু 2 এর মাথায় রয়েছে -m
আর ওই জায়গায় রুট রয়েছে জন্য বাই 2 দিচ্ছি। সবার মাথায় রয়েছে আবার কি 1/m। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এবার আমরা করব যে কাজটা সেটা হলো, সব জায়গায় দেখো বেসে 2 রয়েছে, বেসে 2 থাকলে গুণ থাকলে তার পরিবর্তে লেখা যায় আমাদের যোগ, মানে পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে আমি একটা 2 লিখছি, এই 2 ভেতরে গুণ করলে হয় 2m, এই 2 ভেতরে গুণ করলে হয় 2/4, এই 2 এর সঙ্গে এটা গুণ আছে তাহলে পাওয়ার দুটো হবে যোগ, তাই জন্য 1/2 যোগ করলাম। এটাও গুণ রয়েছে তাই জন্য এটাও হবে কি যোগ, তাই এখানেও লিখলাম আমরা m/2। তারপরে রয়েছে এই দুইটা ভাগ, তাহলে ভাগ রয়েছে জন্য এখানে লিখলাম -1। এইটাও রয়েছে ভাগ, ভাগ লেখা মানে এই জায়গায় একটা মাইনাস দিতে হবে, ভাগ, আর এখানে আরেকটা মাইনাস রয়েছে তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, হলো? টোটালটার মাথায় কত রয়েছে 1/m। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 এর মাথায় 4 হলো আমাদের লসাগু। 4 যদি লসাগু হয় তাহলে এই জায়গায় আমরা বলতে পারি 4 দুগুণ 8m, প্লাস এখানে রয়েছে 2, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, তাহলে এখানে থাকে 2, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, তাহলে এখানে থাকে 2m, মাইনাস এখানে 4, আর এখানে থাকে আমাদের কত নাকি প্লাস 2m, এটাই তো থাকে। তার মাথায় আবার রয়েছে 1/m। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এবার খেয়াল করে দেখো, 2 আর 2 যোগ করলে হয় 4, 4 আর 4 আমরা কেটে দিলাম। ওকে, তাহলে এবার খেয়াল করো, 8 আর 2 হয় 10, 10 আর 2 হয় 12, তাহলে 2 টু দি পাওয়ার 12m বাই রয়েছে 4 তার হোল টু দি পাওয়ার 1/m। তাহলে এই 4 আর এটা কেটে দিলে হয় 3, তাহলে 2 টু দি পাওয়ার 3m, আর তার সাইডে রয়েছে 1/m, mm কেটে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। বুঝলে তোমরা? চলো সামনের দিকে এগোবো আমরা এবার। এরপর যে অঙ্কটা আছে 4 দাগের অঙ্কটা, এই 4 দাগের অঙ্কটা দেখো আমি কিন্তু তোমাদের সূচক চ্যাপ্টারে করে দিয়েছি। সূচক চ্যাপ্টারের ভিডিওটা আমাদের চলে যাও, আমাদের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের সূচক চ্যাপ্টারে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি এখানে আরেকবার করে দিচ্ছি। এই জায়গায় আমাদের রয়েছে কি a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y, এটাই তো রয়েছে। এটা আমাদের কি দেখাতে হবে 1 দেখাতে হবে। দেখো এই যে যে শর্তটা রয়েছে এই জায়গা থেকে আমরা কি কাজ করছি, এখান থেকে আমরা z এর মানটা বের করব। z দেখো x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y, তাহলে z মানে লেখা যায় 2y মাইনাস এক্স, লেখা যায় তো? তাহলে a টু দি পাওয়ার y মাইনাস রয়েছে মাইনাস, আর z এর মান বসাচ্ছি 2y মাইনাস এক্স ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y লিখলাম। তাহলে a টু দি পাওয়ার y মাইনাস 2y মাইনাসে মাইনাসে হয় প্লাস এক্স, আর এখানে রয়েছে b টু দি পাওয়ার z মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y। দেখো এখানে y মাইনাস y মানে মাইনাস হয়, তাহলে আমি এটাকে ঘুরিয়ে তো লিখতে পারি, x পজিটিভ আছে তাই আগে লিখলাম, আর এটা বিয়োগ করলে হয় মাইনাস হয়, তাই এটা পরে লিখলাম, ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y সাইডে লিখে দিলাম, আর b টু দি পাওয়ার z মাইনাস এক্স লিখলাম। এটাকে অবশ্যই লেখা যায় ac তার হোল টু দি পাওয়ার x মাইনাস y, আর এখানে রয়েছে b টু দি পাওয়ার z মাইনাস এক্স। এবার আমার নিচে আর জায়গা নেই জন্য আমি সাইডে লিখছি, তোমরা কিন্তু নিচ দিয়েই লিখবে। দেখো তাহলে এসি, এসি মানে আবার কি বলেছে বি স্কয়ার, তাহলে এসির পরিবর্তে আমি বি স্কয়ার বসালাম, এই এসির পরিবর্তে বি স্কয়ার, তার মাথায় রয়েছে আবার কি এক্স মাইনাস হয়, আর এখানে রয়েছে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে এই জায়গায় বলা যায় বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে এটাকে বলা যায় বি টু দি পাওয়ার, গুণ থাকলে পাওয়ারগুলো অবশ্যই যোগ হয়, 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। তাহলে 2x মাইনাস এক্স করলে হয় x, আর এখানে রয়েছে প্লাস জেড মাইনাস 2y, x প্লাস জেড, x প্লাস জেড মানে আবার কি বলেছে 2y বলেছে, তাহলে b টু দি পাওয়ার এখানে 2y মাইনাস 2y, তাহলে এটা হয় b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0 মানে হয় 1। এই যে প্রুফড হয়ে গেল। এইটুকুই ছিল কিন্তু আমাদের অঙ্কটা। যাদের এই ভিডিওগুলো ডিটেলস দরকার, আমি দেখো আমার প্লেলিস্টে রয়েছে যেটা, সেটা হলো ক্লাস 9 এর সমস্ত অঙ্ক বলে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। ওখানে দেখো আমি সূচক, তারপর তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি, তারপর আরেকটা চ্যাপ্টারও আমি সব আলোচনা করেছি, ওগুলো ডিটেলসে দেখো আলোচনা করা আছে, ওখান থেকে দেখে নাও তোমরা। এই জায়গা রয়েছে রেখচিত্রের সাহায্যে এটা সমাধান করো, খুব ভালো অঙ্ক রয়েছে। আমাদের কি করতে হয়, এখান থেকে x এর মান আর y এর মান বের করতে হয়। এখানে রয়েছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 12, এখান থেকে বলা যায় 2y ইজ ইকুয়াল টু 12 মাইনাস 3x। তাহলে এখান থেকে কি বলা যাবে যে y ইজ ইকুয়াল টু 12 মাইনাস 3x বাই 2, রইল তো? এবার এটাকে নাম দিলাম 1 নম্বর, আর এর সাইডে আমরা গ্রাফের জন্য সে বিন্দুগুলো লিখে নেব। তাহলে বিন্দুগুলো লিখে নিতে হলে এটা হলো x নাম দিলাম y, আর এখানে 3 খানা খুব দরকার। তাহলে দেখো x এর একটা মান যদি আমরা বসাই এই জায়গায়, x এর মান কত বসাবো, ধরো x এর মান আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি 2 বসালাম, x এর মান যদি 2 বসাই, তাহলে 2 বসালে এই জায়গা 3 দুগুণ 6, 12 থেকে 6 চলে গেলে থাকে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। ক্লিয়ার?
এই জায়গায় যদি x এর মান 2 বসাই তাহলে কি হয়, 2 বসালে 3 দুগুণ 6/2, 12 থেকে 6 চলে গেলে 6/2 মানে 3, সেটাই লিখেছি। এবার আমি তোমাদের শিখিয়েছিলাম যে ডান দিকে যে চলটা থাকে, ডান দিকে রয়েছে x, x এর নিচে রয়েছে কত 2, আবার বলছি ডান দিকে যে চলটা থাকে নিচে যে সংখ্যাটা থাকে ওটা যোগ করে এগোতে হয়। তাহলে ডান দিকে রয়েছে x আর নিচে রয়েছে 2, x এর সঙ্গে 2 যোগ করলে হয় 4, 2 যোগ করলে হয় 6। মানে সহজে ভাবনা চিন্তা বাদে দ্রুত বের করার নিয়ম হচ্ছে এটা। তাহলে এই জায়গায় যদি আমি 4 বসাই, যে প্রথম ঘরে রয়েছে 4 তাই 4 বসালাম, 4 বসালে 3 4 12, 12 বিয়োগ 12 করলে হয় 0, 0 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0। 6 বসালে 3 6 18, তাহলে 12 মাইনাস 18/2 বিয়োগ করলে হয় -6, -6 কে 2 দিয়ে ভাগ করলে -3, তাহলে এটা হলো -3। ক্লিয়ার হয়ে গেল কথাটা? ওকে, তাহলে আমরা ফার্স্ট যে সরলরেখা তার বিন্দুগুলো আমরা পেয়ে গেছি। এবার সেকেন্ড যে সরলরেখাটা আছে সেম ভাবে ওটাকেও আমরা ভাঙাবো। তাহলে এই জায়গায় রয়েছে আমাদের কি, নাকি রয়েছে আমাদের 12 = 9x - 2y। 2y টা এদিকে নিয়ে আসবো আর 12টা ওইদিকে নিয়ে যাবো, তাহলে 2y এদিকে নিয়ে এলাম, 9x - 12 রয়েছে, তাহলে y = 9x - 12/2। তাহলে এই জায়গায় এটা 2 নম্বর নাম দিচ্ছি আর এই সাইডে এটা আমি নামকরণ করছি দেখো, নামকরণ করি, এখানে x, এখানে y, এখানে 1 2 3 হলো। তাহলে এবার দেখো তো এই জায়গা কি রয়েছে, x এর মান প্রথম আমরা বসাবো, ধরো এই জায়গায় কত বসাবো, x এর মান আমরা 2 বসাচ্ছি। ওকে, x এর মান যদি আমরা 2 বসাই তাহলে 9 দুগুণ হয় 18, 18 থেকে 12 চলে গেলে কত থাকে, 18 থেকে 12 চলে গেলে থাকে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, হয়ে গেল। তাহলে এবার আমি বলেছিলাম ডান দিকে যে চল থাকে সেই চলের সঙ্গে নিচের সংখ্যা যোগ করে করে এগোতে হয়, তাই তো? তাহলে আমরা এই জায়গায় সেই কাজটাই করব। তাহলে এর সঙ্গে যদি আমরা এই সাইডে রয়েছে আমাদের 2, মানে ডান দিকে রয়েছে x, x এর মান রয়েছে 2, নিচে রয়েছে 2, 2 এর সঙ্গে 2 যোগ করলে হয় 4, আর আরেকটা 2 যোগ করলে হয় কত আমাদের, আরেকটা 2 যোগ করব না, আগে 4 এর মানটা বের করি। তাহলে 4 নং 36, তাই তো? 4 বসালে 4 নং 36 - 12, 36 - 12/2, 36 থেকে 12 চলে গেলে থাকে কত আমাদের, নাকি থাকে আমাদের 24, 24 কে 2 দিয়ে ভাগ করলে হয় 12, তাহলে y এর মান পেলাম আমরা 12। ওকে, তাহলে এইবার আমরা যে কাজটা করব সেটা হলো এবারে নেগেটিভ সংখ্যা কিছু বসাই। নেগেটিভ সংখ্যা কত বসাই, এখানে দেখো যদি আমি x এর মান 0 বসাই, নেগেটিভ বসানোর দরকার নেই, x এর মান যদি 0 বসাই তাহলে 9 × 0 মানে 0 হয়ে যাচ্ছে, আর এই জায়গা পড়ে থাকছে তাহলে -12, -12 কে 2 দিয়ে ভাগ করলে হয় -6, তাহলে এই জায়গাও বিন্দু পেয়ে গেলাম আমরা, হয়ে গেল। তাহলে এবার এই বিন্দুগুলো আমরা সংখ্যা রেখায় স্থাপন করব, কিন্তু তার আগে একটা কথা লিখতে হয় যেটা তোমাদের আমি শিখিয়েছিলাম। কি কথা লিখতে হবে আমাদের এই জায়গায়, আমাদের এই জায়গায় লিখতে হবে যে 1 নং সরলরেখার উপর বিন্দু সমূহ, দেখো 1 নং সরলরেখার উপর বিন্দু সমূহ, 1 নং সরলরেখার উপর, সরলরেখার উপর বিন্দু সমূহ, বিন্দু সমূহ কত কত আছে 1 নং সরলরেখার উপর, 2, 3, 4, 0, 2, 3, 4, 0, আর আরেকটা রয়েছে কত, আরেকটা রয়েছে আমাদের কত, নাকি 6, -3, 6, -3 হলো। এবং 2 নং সরলরেখার উপর বিন্দু সমূহ, 2 নং সরল রেখার উপর বিন্দু সমূহ, বিন্দু সমূহ, তাহলে 2 নং সরলরেখার উপর বিন্দু সমূহ কত আছে দেখো, 2, 3, 2, 3, আর আরেকটা কত রয়েছে, আরেকটা রয়েছে আমাদের 4, 12, তাহলে এই যে লিখলাম 4, 12, আরেকটা কত রয়েছে, আরেকটা রয়েছে 6, 0, -6, 0, -6 বসালাম আমি। এবার আমরা লিখব x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি লম্ব অক্ষ নিয়ে পাই, লম্ব অক্ষ নিয়ে পাই, যেখানে প্রতি ঘর 1 একক করে, 1 একক করে, এবং বিন্দু সমূহ স্থাপন করে, বিন্দু সমূহ স্থাপন করে সরলরেখা অঙ্কন করে পাই, সরল রেখা অঙ্কন করে পাই, অঙ্কন করে
পাই। দেখো তাহলে কিভাবে আমরা অঙ্কটা এবার করছি। এই ভাষাটা কিন্তু তোমাকে যে গ্রাফই দিক এই ভাষাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ওকে, তাহলে আমরা পরের পেজে চলে যাচ্ছি এবং গ্রাফ পেপার সবাই নিয়ে নাও, গ্রাফ পেপার আমার সঙ্গে সঙ্গেই করা শুরু করে দাও। দেখো ফার্স্ট আমাদের এই জায়গায় প্রথম যে সরলরেখাটা রয়েছে সেই সরলরেখাটায় 2,3 বিন্দু রয়েছে। তাহলে 2,3 অর্থাৎ x এর মান 1 2 আর 3 মানে পজিটিভ 3, তাই উপরে যাব 1 2 3। এই হলো প্রথম বিন্দু। ওকে, দ্বিতীয় বিন্দু রয়েছে 4,0, তাহলে 4 ঘর যাব 1 2 3 4 আর 0 মানে কোনো জায়গায় যাব না, তাহলে এটা হলো 2 নম্বর বিন্দু। তারপর আমাদের কি রয়েছে 6,-3, তাহলে আমি 6 ঘর যাব আর -3 ঘর যাব। তাহলে এটা তো 4 ছিল, 5 6 আর -3 1 2 -3, এই যে হলো। তাহলে এইটা এবার আমরা জুড়ে দেবো এবং আমি তোমাদের বলেছিলাম এটা জোড়ার সময় অবশ্যই ঘরের কোণা দিয়ে পাস হতে হবে, এটা যেন মনে থাকে। ওকে, আমার টেরা হয়ে গেছে কিন্তু একটু আমার টেরা হয়ে যাচ্ছে, মানে আমার তো স্কেল নেই, আমি হাত দিয়ে আঁকছি, তোমরা সোজা করে আঁকবে কিন্তু এটা যেন মনে থাকে। তাহলে এটা হলো আমাদের প্রথম সরলরেখা। এবার দ্বিতীয় সরলরেখা আমি অন্য কালি দিয়ে আঁকার চেষ্টা করছি। দ্বিতীয় সরলরেখায় প্রথম রয়েছে 2,3, তাহলে 1 2 1 2 3, 2,3 মানে এই বিন্দুটাই। তারপরে রয়েছে কত, তারপরে রয়েছে 4,12, তাহলে এই জায়গা 4 আর 12 ঘর উপরে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নেই, মনে করে এইরকম কোন একটা জায়গায় আছে, ঠিক আছে। ওই জায়গায় আমার আমার গ্রাফ পেপারটা তো ছোট, 12 নেই, তোমরা কিন্তু 12 ঘরই যাবে। তারপরে 3 নম্বর বিন্দু কত রয়েছে 0,-6, 0,-6 মানে 0 আর -6 1 2 3 4 5 6, এই যে হলো তো। এবার এই তিনটি সরলরেখা স্কেল ধরে টেনে দেবে এরকম, তাহলে এটা হলো 2 নম্বর সরলরেখা হয়ে গেল। 2 নম্বর সরলরেখা হয়ে গেছে। এবারে দেখো এই যে 2 নম্বর সরলরেখাটা আমরা এঁকেছি, সেই 2 নম্বর সরলরেখার 1 নম্বর সরলরেখা সেট করেছে কোন জায়গায়, দেখো 1 2 1 2 3, 2,3 বিন্দুতে ওরা সেট করেছে। তাহলে এটাই হলো সমাধান। এরপরে লিখতে হবে কোন, কি লিখতে হবে, যে লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই। এটা কোন জায়গায় লিখতে হবে, এই যে তুমি যে জায়গা দিয়ে এই যে ভাষাটা লিখেছো এর নিচ দিয়েই কিন্তু লিখতে হবে, একটু গ্যাপ দিয়ে, এরকম যে লেখচিত্রের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই, সমাধান করে পাই x ইজ ইকুয়াল টু, x এর মান কত দেখি, x এর মান কত ছিল, x এর মান 2 আর y এর মান 3, তাহলে x ইজ ইকুয়াল টু 2 আর y ইজ ইকুয়াল টু 3। এই হয়ে গেল আমাদের লেখচিত্রের সাহায্যে সমাধান করে আমরা পাই। ওকে, ক্লিয়ার হলো কথাটা। চলো সামনের দিকে এগোবো তাহলে আমরা। এই অঙ্কটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল, পরের অঙ্কটা দেখবো এবার আমরা। বলেছে সমাধান করো এটাকে, যে কোনো পদ্ধতিতে সমাধান করলেই হলো। এটা আগে যে স্কুলটা আমি তোমাদের দিয়েছিলাম সেই স্কুলে এই অঙ্কটা ছিল, তার মানে দেখেছো এই টাইপের অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাহলে লিখি এখানে আমি 3x minus 2y 2 by y 2 by y, তাই না, 3x minus 2 by y রইলো ইজ ইকুয়াল টু রয়েছে 5, আরেকটা রয়েছে x plus 4 by y ইজ ইকুয়াল টু 4। এটা 1 নং সরলরেখা আর এটা 2 নং সরলরেখা। দেখো 1 নং সরলরেখার এই জায়গা রয়েছে 2 আর এই জায়গা রয়েছে 4, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই জায়গা 4 হয়ে যাবে। আমাদের তো সহগ সমাধান করতে হয়, সহগ সমান করতে হয়, তাই না। তাহলে আমরা এটা করলাম যে 1 নং গুণ 2 ও 2 নং গুণ 1 করে পাই, করে পাই। তাহলে দেখো এটা কিভাবে কি পাওয়া যাচ্ছে। তাহলে 2 যদি গুণ করি তাহলে 3 দুগুণ 6x, 2 গুণ করলে -4/y, 2 গুণ করলে 10 আর 1 গুণ করলে x plus 4/y is equal to 4। তাহলে এবার যদি আমরা যোগ করি এই দুটো কেটে যাবে, 6x আর একটা x যোগ করলে হয় 7x, আর এইদিকে কত পড়ে রয়েছে 10 আর 4 যোগ করলে হয় 14। তাহলে আমরা কি পেলাম, আমরা পেয়েছি 7x is equal to 14। তাহলে x is equal to 7 ওইদিকে গেলে হয় ভাগ আর 14 কে 7 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে x এর মান কত পেয়েছি 2। এই x এর মান 1 নং অথবা 2 নং যে কোনো জায়গায় বসালেই হবে, আমি 2 নং এ বসাচ্ছি, ইচ্ছা হয়েছে তাই তুমি 1 নং এ বসাও, কোনো অসুবিধা হবে না। তাহলে x is equal to 2, 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। তাহলে x is equal to 2 যদি 2 নং এ বসিয়ে দিই তাহলে রয়েছে 2 plus 4/y is equal to 4। 2 ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ডান দিকে চলে গেলে 2 হয় বিয়োগ, কারণ এদিকে রয়েছে যোগ, ওইদিকে গেলে হয় বিয়োগ। তাহলে 4/y is equal to 4 এর থেকে 2 চলে গেলে থাকে 2। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হয় 2y is equal to 4। তাহলে y is equal to 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে সমাধান করে কত পেয়েছি, x is equal to 2, y is equal to 2। তাহলে এটাই লিখবে, এরপরে কিন্তু ফাইনাল অ্যান্সার এরকম লিখতে হয়, অতএব সমাধান করে পাই, সমাধান করে পাই, কি পাই
এক্স ইজ ইকুয়াল টু 2 আর ওয়াই ইজ ইকুয়াল টু 2। ব্যাস খতম, এইটুকুই হলো আমাদের অঙ্ক। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা লেখো যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। সহ সমীকরণ গঠন করো, সমাধান করে অঙ্ক দুটি মানে 2 অঙ্কের সংখ্যাটি লেখো। ওকে, তাহলে এবার আমাদের যেভাবে ওরা বলেছে সেইভাবে আমরা লিখছি এক এক করে। তাহলে একটা 2 অঙ্কের সংখ্যা, তাহলে সেই 2 অঙ্কের সংখ্যায় একক আর দশক থাকে, তাহলে সেই ভাষাটাই লিখছি। ধরি এককের অঙ্ক, ধরি কি লিখবো, যে এককের অঙ্ক, এককের অঙ্কটি অঙ্কটি এক্স এবং এবং দশকের অঙ্কটি ওয়াই। তাহলে দুটি অঙ্ক আমরা ধরে নিলাম এক্স আর ওয়াই, হলো। এবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে অঙ্ক দুটির সমষ্টি কত, 14 বলেছে কিন্তু। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি প্রশ্ন মতে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14। এটা 1 নম্বর সমীকরণ আমরা রেখে দিলাম, 1 নম্বর x প্লাস ওয়াই মানে 14। এবার 2 নম্বর যেটা বলেছে সেটা আমরা একটু লেখার চেষ্টা করি বুঝে বুঝে। 2 নম্বরে ওরা কি বলেছে, 2 নম্বর বলেছে দেখো 2 অঙ্কের একটা সংখ্যা যদি এককের ঘরে x আর দশকের ঘরে যদি y থাকে, তাহলে সংখ্যাটা কিন্তু হয় 10y প্লাস x। এটা কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম আমি যখন ক্লাস করাই, 10y প্লাস x। বলেছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে, সংখ্যাটি কত, 10y প্লাস x, এর থেকে 29 বিয়োগ করলে, 29 বিয়োগ করলাম, তাহলে সহ সমীকরণ 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে যদি আমরা 29 বিয়োগ করলাম, এই যে 29 বিয়োগ করলে পরে কি দেখা যাচ্ছে এই জায়গায়, তাহলে এটাকে সাজিয়ে লিখি ধীরে ধীরে। দেখো এটাকে 29 বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 10y প্লাস এখানে রয়েছে 3 x, তারপর এখানে রয়েছে -30 আর +1, 29 কে -30 +1 অবশ্যই লেখা যায়। তাহলে এটাকে থেকে লিখতে পারি, এই দুটির থেকে আমি 10 কমন নিচ্ছি, 10 কমন নিলে এখানে থাকে কি, যে y -3, আর এই যে সংখ্যা দুটো আছে ওটা সাইডে লিখে দিলাম x + 1। ওকে, তাহলে এইটার থেকে আর এটার থেকে 10 কমন নিয়ে এই যে লিখেছি, আর এই দুটো পাশে লিখে দিয়েছি। তাহলে এইবার দেখো এই জায়গায় যে অঙ্কটা আছে, এই যে 10 ইন্টু সামথিং প্লাস সামথিং, এটাই তো 2 অঙ্কের সংখ্যা লেখার নিয়ম। তাহলে এই জায়গাও দেখো তো 10 ইন্টু সামথিং প্লাস সামথিং, তাহলে বলতে পারি এই অঙ্কটার এককের অঙ্ক এটা, দশকের অঙ্ক এটা। ওরা কি বলেছে, যে যদি 29 বিয়োগ করি তাহলে অঙ্ক দুটি সমান হয়, অঙ্ক দুটি সমান হয় মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, সেটাই লেখা যাবে। তাহলে আমরা এই জায়গায় লিখবো, এর নিচে কি লিখবো, যে অতএব y মাইনাস 3 ইজ ইকুয়াল টু কি, x প্লাস 1, ইজি লিখে দিলাম x প্লাস 1, হলো। তাহলে এইবার আমাদের এই জায়গা থেকে যদি x এই দিকে নিয়ে আসি তাহলে কি লেখা যায়, x এই দিকে নিয়ে আসলে -x, এই জায়গায় রয়েছে প্লাস y, আর 3 যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 3 ওই দিকে গেলে হবে যোগ, আর এইদিকে আগের থেকে রয়েছে 1, তাহলে 1 আর 3 যোগ করলে হয় 4। ওকে, 1 আর 3 যোগ করলে হয় কত, 4, লিখে নিলাম এটা আমরা। এবার দেখো এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তাহলে এই যে সমীকরণ এই একটা, আর আগে একটা সমীকরণ পেয়েছিলাম x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14, সেটা লিখে দিলাম x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14। তাহলে এটা দুটো যদি যোগ করি, এই দুটো কেটে যায়, তাহলে এখানে পড়ে রয়েছে 2y, 14 আর 4 যোগ করলে হয় 18, তাহলে y ইজ ইকুয়াল টু 18 কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। তাহলে y এর মান কত পেয়েছি, 9। ওকে, তাহলে এইবার দেখো y এর মান যদি 9 পাই আমরা, তাহলে y এর মান এই জায়গায় 1 নং এ বসিয়ে দিলেই আমরা x এর মান পেয়ে যাব। তাহলে আমরা এই যে 1 নং এ y is equal to 9 বসিয়ে পাই। তাহলে দেখো বসিয়ে দিলে কি পেয়ে যাব আমরা, তাহলে x প্লাস y মানে হলো 9 is equal to 14, তাহলে x is equal to 14 থেকে 9 বিয়োগ হবে, কারণ 9 দিকে যোগ আছে, ওই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 14 থেকে 9 চলে গেলে হলো 5। তাহলে এই জায়গায় আমরা কি পেলাম, আমরা পেলাম x এর মান আর y এর মান। তাহলে এবার সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি হবে কত হবে, দেখো সংখ্যাটি কিন্তু আমরা এককের ঘরটাকে ধরেছিলাম x আর দশকের ঘরটাকে ধরেছিলাম y, সংখ্যাটা লিখতে হয় 10y প্লাস x। তাহলে এই জায়গায় সেই কাজটাই করব, 10 ইন্টু y মানে 9 প্লাস x মানে 5, তাহলে কত হলো, 9 10 90 আর 5 হয় 95। তাহলে এটাই কিন্তু আমাদের অঙ্ক। ক্লিয়ার হলো কথাটা, 95। দেখো এই জায়গায় ওরা যে কন্ডিশনটা দিয়েছিল সেই কন্ডিশনটা দেখো তো মিলছে কিনা। আমাদের বলেছিল যে যদি আমরা সংখ্যাটা লিখলে সংখ্যার এককের সংখ্যা দশকের সংখ্যা যোগ করলে কত হয়, 14, দেখো 9 আর 5 14 হয়। তারপরে আরেকটা কন্ডিশন দিয়েছিল সংখ্যাটি থেকে কত বিয়োগ করতে হবে যেন, 29, দেখো 29 যদি বিয়োগ করে দিই আমরা তাহলে সংখ্যা দুটো সমান হয়ে যাবে, তাই তো। তাহলে 29 বিয়োগ করলে 9 এসে কত হলে আমাদের 15 হবে,
তাহলে 9 আছে কত হলে 15 হয়, আমাদের 6 হলে 15 হয়। তাহলে এই জায়গায় রয়েছে হাতে 1, 2 এর একে 3, 3 আছে কত হলে আমাদের এখানে 9 হবে, 6 হলে। দেখো এই দুটো সংখ্যা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে না? দুটোই দেখো এককের আর দশকের ঘরের সংখ্যাটা অবশ্যই সমান হয়ে গেছে। তাহলে এই ছিল কিন্তু আমাদের অঙ্কটা, অ্যান্সার কত হবে 95, সংখ্যাটি হলো 95। আমি এবার ব্যাক ক্যালকুলেশন করে তোমাদের দেখালাম যে এইভাবে ভাবতে পারো তোমরা। চলো এবার সামনের দিকে এগোবো তাহলে আমরা। এরপরে কি রয়েছে, যে প্রমাণ করো সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এইটা আমি একদম ধরে ধরে প্রমাণ করে দিয়েছি। আমার প্লে লিস্টে যাও, সেখানে দেখো একটা চ্যাপ্টার রয়েছে, মানে একটা পেজ রয়েছে, সেই পেজে লেখা রয়েছে সামান্তরিকের ধর্মাবলী বলে একটা ভিডিও আমি আপলোড করেছি। সেই ভিডিওতে সমস্ত থিওরি লিখা কিভাবে করতে হয় বা থিওরি সহজে কিভাবে মনে রাখা যায় সবগুলো কিন্তু আমি শিখিয়েছি। এটা কিন্তু এখানে আর আমি শেখাবো না। ওকে, চলো আবার সামনের দিকে যাই। সেম ভাবে এই জায়গায় রয়েছে যে প্রমাণ করো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিকায়। একইভাবে সব আমি প্রমাণ করে দিয়েছি, কোনো চিন্তা করতে হবে না তোমাদের। বলেছে প্রমাণ করো কোনো সামান্তরিকের চারটি কোণ সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হলে সেটি আয়তকার চিত্র গঠন করে। এটা কিন্তু তোমাদের বইতেই তোমরা পেয়ে যাবে, তোমাদের প্রয়োগ আছে, সেই প্রয়োগেই এটা পেয়ে যাবে, এটা আমি করিয়ে দিচ্ছি না আর। চলো সামনের দিকে এগোই। দেখো এই জায়গায় বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, তো এই উৎপাদকে বিশ্লেষণ এক দাগে কি রয়েছে সেই অঙ্কটাই আমরা করি। একদম সহজ অঙ্ক দিয়ে দিয়েছে। এখানে বলেছে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27, তাই না? তাহলে খেয়াল করো তো, এই পি কিউব প্লাস 1/পি কিউব আর এই 26কে আমি লিখলাম 27 মাইনাস 1/27, 26কে 27 মাইনাস 1/27 লেখা যায়। তাহলে পি কিউব রইলো প্লাস 1/পি কিউব রইলো। 27কে 27 দিয়ে ভাগ করলে হয় 1, আর 27কে 1 দিয়ে ভাগ করলে 1/27। এবার আমরা করলাম পি কিউব প্লাস 1/পি কিউব, আর এই জায়গা মাইনাস 1/27 সামনে লিখলাম, প্লাস 1 এখানে লিখলাম। তাহলে দেখো এটাকে পি কিউব প্লাস 1/পি কিউব লেখা যায়, প্লাস এটাকে মাইনাস 1/3 তার কিউব লেখা যায়, কারণ 3 এর কিউব হয় 27 আর মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা থাকলে মাইনাসই হয়। আমাদের সূত্র বানাতে হলে এখানে একটা জোর করে 3 দিতে হয়, দিলাম। এই জায়গা পি রয়েছে তাই পি দিলাম, ইন্টু 1/পি রয়েছে তাই 1/পি দিলাম, ইন্টু এখানে মাইনাস 1/3 রয়েছে তাই দিলাম। এবার বিচার করো এটা মানে এই এক হচ্ছে কিনা, কারণ এইটাই যে লিখেছি, এইটাই যে লিখেছি, এইটাই যে লিখেছি, তাহলে বাদ বাকিটা এক হতে হবে। দেখো পি পি কেটে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 3 3ও কেটে যায়, তাহলে একই পাওয়া যায়। তাহলে এবার আমাদের এইটা একটা সূত্র পড়ে গেছে। কোন সূত্র পড়েছে এখানে, নাকি আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এই সূত্র পড়েছে। আমি এই জায়গায় সেটা লিখছি। সেটা মানে লেখা যায় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এই যে লিখেছি, ইন্টু, আচ্ছা পরের পেজেই লিখছি, এখানে লিখতে হবে না, পরের পেজেই আমি লিখছি নেক্সট পেজ করে। দেখো তাহলে আমাদের প্রথম লিখতে হবে কি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি যে লিখলাম, এ প্লাস বি প্লাস সি হলো। তারপরে লিখতে হবে আমাদের কি, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 1/9 মাইনাস এ বি, এ বি মানে এই দুটোর গুণ, তাহলে পি ইন্টু 1/পি করলে পি পি কেটে যায় তাহলে 1 থাকে, মাইনাস বিসি, বিসি মানে এই দুটোর গুণ, তাহলে এই দেখো এই জায়গাটা মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/3পি থাকে, মাইনাস সি এ, সি এ গুণ করলে এই দুটোর গুণ, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে p/3 থাকে। তাহলে এটাই আমাদের উত্তর। এখানে আর যোগ বিয়োগ যদি করতে হয় শুধু এইটুকু যোগ বিয়োগ করতে পারো। তাহলে অ্যান্সার হবে p প্লাস 1/p মাইনাস 1/3, আর এখানে করা যায় p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/3p প্লাস p/3। আর এই জায়গায় দেখো আমরা যদি হিসাব করি তাহলে এখানে হয় আমাদের, নিচে আমি হিসাবটা করে দেখাচ্ছি, 1/9 মাইনাস 1, তাহলে এখানে লসাগু হয় 9, 1 মাইনাস 9 তাহলে মাইনাস 8/9, তাহলে একবারে লিখে দেবো সেটা মাইনাস 8/9, এই জায়গায় লিখে দিচ্ছি একবারে মাইনাস 8/9। তাহলে এই হলো আমাদের অঙ্ক, ব্যাস এইটুকুই আমাদের উৎপাদক বিশ্লেষণ। ওকে, চলো এবার আমরা সামনের দিকে এগোই তাহলে। ওকে, আর এখানে আর কোনো অঙ্ক আমি দেখতে পাচ্ছি না, অঙ্ক যে পর্যন্ত ছিল সেই অঙ্কগুলো আমি করে দিয়েছি। তাহলে পরে আজকে এর সঙ্গেই শেষ হলো আমাদের আরামবাগ হাই স্কুল, যে স্কুলটা ছিল আমাদের 2 নম্বর স্কুল রায়মার্টিনের। আর মাঝখানে কিন্তু যে প্রমাণগুলো ছিল সেই প্রমাণগুলো আমি করে দিইনি। আমি কেন করে দিইনি আমি তোমাদের বলেছি, যে আমাদের একটা প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে ক্লাস 9-এর যে সমস্ত অঙ্ক বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে দেখো আমি সামান্তরিকের ধর্ম বলে একটা ভিডিও দিয়েছি, সেখানে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া আছে। ওকে, অর্থাৎ এই যে যে তোমাদের উপপদ মানে প্রয়োগটা রয়েছে, এগুলো যা রয়েছে এগুলো সব ওখানে প্রমাণ করা আছে। তো চলো আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়তে থাকো, শিখতে থাকো।